বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। ভাষা শহীদদের স্মরণে শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন। অমর 21শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা আন্দোলনে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন সর্বস্তরের মানুষ। আজ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। শ্রদ্ধা জানাতে ভোর থেকে শহীদ মিনারে বিপুল মানুষের ঢল নামে। এরপর জানাবো কেন্দ্রীয় শহীদ মিনারে বিরোধী দলীয় নেতার শ্রদ্ধা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসও বাংলাদেশ জামাত ইসলামের আমির ও সংসদের বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে 11 দলীয় জোটের সংসদ সদস্যরা। এদিকে বিএনপির স্থানীয় পর্যায়ের নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করতে না পারলে বিএনপির পরিণতি হবে ভয়াবহ বললেন রুমিন ফারহানা। দীর্ঘ 17 বছর পর বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসে যদি স্থানীয় পর্যায়ের নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করতে না পারে তাহলে এর পরিণতি হবে ভয়াবহ বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে নবনির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। এদিকে পটুয়াখালীতে ছাত্রদল নেতাকে ধরতে গিয়ে তোপের মুখে পুলিশ। বিএনপির লোক আপনি থানায় নিতে পারবেন না, তারেক রহমানের সিদ্ধান্ত মানছি, অন্য কিছু না। যদি বিএনপির নেতাকর্মীদেরকে থানায় নিয়ে যান তাহলে আপনাকে এর জন্য কড়া জবাবদিহি করতে হবে বলে তারা জানিয়েছে। এবং সর্বশেষ জানাবো শক্তিশালী ভূমিকম্পে কাঁপল পাকিস্তান। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় কেপিও পাঞ্জাব প্রদেশের বিভিন্ন এলাকায় শক্তিশালী একটি ভূমিকম্প হয়েছে। রিক্টার স্কেলে এর মাত্রা 5.9। আজ স্থানীয় সময় 6:09 এই ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে এই ভূমিকম্পে বেশ কিছু মানুষ নিহত হওয়ার খবর পাওয়া গেছে। বিভিন্ন গণমাধ্যম সূত্র থেকে বিষয়টি নিশ্চিত করা গেছে, কারণ সেখানে অতিরিক্ত মানুষের চাপ থাকার ফলে এই ভূমিকম্পে প্রভাব বিস্তার করে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে বিষয়টি জানিয়ে দিন। এবারে বিস্তারিত। ভাষা শহীদদের স্মরণে শহীদ মিনারের সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন। অমর 21শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন সর্বস্তরের মানুষ। আজ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। শ্রদ্ধা জানাতে ভোর থেকে শহীদ মিনার এলাকায় মানুষের ঢল নামে। প্রথমে রাত 12:01 রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন শহীদ মিনারে ফুল দিতে গিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পর রাত 12:08 প্রধানমন্ত্রী তারেক রহমান শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তার সঙ্গে মন্ত্রী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর বিএনপি ও জিয়া পরিবারের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরবর্তীতে সংসদের বিরোধী দলীয় নেতা ও জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে 11 দলীয় জোটের নেতারা শহীদ মিনারে শ্রদ্ধা জানানোর সময় বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের জোট সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন। এর ধারাবাহিকতায় মন্ত্রী পরিষদ সচিব নাসিমুল গনি, বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, আপিল বিভাগের বিচারপতি শ্রদ্ধা নিবেদন করেন। 3 বাহিনীর পক্ষে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান খান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল
মার্শাল হাসান মাহমুদ খান ভাষা শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং বেদিতে এসে তারা সবকিছু শ্রদ্ধা জানিয়ে সবাইকে অবস্থান করার জন্য সেখানে তাদের প্রতিও ধন্যবাদ জানিয়েছেন ৩ বাহিনী প্রধান। তারা জানিয়েছে যে এই শ্রদ্ধা জানিয়ে মূলত ভাষা শহীদদেরকে স্মরণ করতে চায়, যারা বাংলা ভাষার জন্য জীবন দিয়েছিল। এবং কেন্দ্রীয় শহীদ মিনারে বিরোধী দলীয় নেতার শ্রদ্ধা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বাংলাদেশের জামাত ইসলামের আমির ও সংসদের বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে ১১ দলীয় জোট। আজ ১১ দলীয় জোটের পক্ষ থেকে ভাষা শহীদদের প্রতি এই শ্রদ্ধা জানানো হয় এবং বেদিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সেখানে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান এবং এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতৃত্ববৃন্দ উপস্থিত ছিলেন। তারা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে এবং জানিয়েছে যে কিভাবে আগামীর একটি সুন্দর ও সমৃদ্ধির আধুনিক বাংলাদেশ গড়ে তোলা যায়, সেই প্রক্রিয়াটি কিভাবে কি করা যায় সেই ব্যাপারগুলোকেই সামনে আনার চেষ্টা করেছে তারা। এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার এই বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে দেখেছে এবং সরকার এই পর্যায়গুলো থেকেই কিভাবে বেরিয়ে আসা যায় এবং দেশের মানুষকে কিভাবে মুক্তি দেওয়া যায় সেসব বিষয় আসলে সামনে আসতে শুরু করে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার যে নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে সেই বিষয়টি জনগণের সামনে উপস্থাপন করেন এবং সবাইকে নিয়ে তিনি সুন্দর ও সমৃদ্ধির একটি বাংলাদেশ গড়ে তোলার ব্যাপারে তিনি সক্রিয় ভূমিকা পালন করেন। আর সেই প্রক্রিয়াটি ফলো করছে সবাই। সেই প্রক্রিয়ার মধ্য দিয়েই তারা বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। বিএনপির স্থানীয় পর্যায়ে নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করতে না পারলে পরিণতি হবে ভয়াবহ। দীর্ঘ ১৭ বছর রাষ্ট্র পরিচালনা করতে পারেনি বিএনপি। এখন তারা যেভাবে রাষ্ট্র পরিচালনা করছে এটি আমাদের জন্য বড় ধরনের বার্তা দিয়ে যায় যে বিএনপি আদতে বাংলাদেশটাকে সঠিকভাবে পরিচালনা করতে পারবে কিনা সেটি এখন দেখার বিষয়। কারণ দেশের মানুষ এখনো মুখিয়ে আছে যে কিভাবে বাংলাদেশটি একটি সুন্দর পরিবেশের মধ্য দিয়ে চলতে পারে, কিন্তু শেষ পর্যন্ত আসলে পরিস্থিতি কোন দিকে যায় সেটি এখন দেখার বিষয়। পুরো বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে আমাদের এখনই পর্যায়ক্রমে সেদিকেই এগিয়ে যেতে হবে বলে এমনটা মনে করা হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ক্ষমতা আসার পর বিএনপির নেতাকর্মীদের চাঁদাবাজি মাত্রা অতিরিক্ত বেড়ে যায়। সারা দেশ জুড়ে তাদের এই চাঁদাবাজি সন্ত্রাসী কর্মকাণ্ডে সারা দেশের মানুষ তাদের উপর ক্ষুব্ধ হয়েছে বলে জানিয়েছেন রুমিন ফারহানা। তিনি বলেন, এখান থেকে বিএনপির তাদের যে একটি মুভ অন হয়েছে এবং আমরা বিশ্বাস করেছিলাম হয়তো তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ভালো একটি অবস্থানে গিয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে বিএনপি এখন পর্যন্ত তাদের এই চাঁদাবাজি রাহাজানি কর্মকাণ্ড ছাড়তে পারেনি। এটি আগামীতে তাদের জন্য বড় ধরনের আরও সমস্যা তৈরি করবে বলে জানিয়েছেন রুমিন ফারহানা। তিনি আরও জানিয়েছেন যে বাংলাদেশটা আমাদের, সুতরাং এখনই এই চাঁদাবাজ রাহাজানিকারকদের থামাতে হবে। বিএনপি যদি তাদের নেতৃত্ববৃন্দদেরকে থামাতে না পারে সেটি বিএনপির জন্য বড় ধরনের একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে বলে জানিয়েছেন তিনি। সেজন্য তিনি বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্য করে জানিয়েছেন যে তারা এখনই যদি তাদের এই নেতাকর্মী এবং অবাধ্য কর্মীদেরকে যদি থামাতে না পারে সেটা তাদের জন্য বড় ধরনের সমস্যা তৈরি করবে। আজ যেমন পুষ্পস্তবক অর্পণ করতে গেলে রুমিন ফারহানাকে বাধা দেয় বিএনপির নেতাকর্মীরা। পটুয়াখালীতে ছাত্রদল নেতাকে ধরতে গিয়ে তোপের মুখে পুলিশ। বিএনপির লোক আপনি থানায় নিতে পারবেন না, তারেক রহমানের সিদ্ধান্ত মানছি কিন্তু অন্য কিছু না। আমরা গণঅধিকার করি না, বিএনপি করি। যদি নিতে হয় 2 আসামিকেই নিতে হবে। অরেনভুক্ত ছাত্রদল নেতাকে ছাড়িয়ে নিতে পুলিশের সঙ্গে এমন বাকবিতণ্ডা সুরে কথা বলছিলেন পটুয়াখালী 10 মিনা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবুল বাশার এবং তার অনুসারীরা। এ সময় এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখান থেকেই মূলত এই বিষয়গুলো লক্ষ্য করা গেছে। সেখান থেকে দেখা গেছে যে পটুয়াখালীতে আসলে ছাত্রদলের নেতা অপরাধ করার ফলে তাকে ধরতে যায় পুলিশের সদস্যরা, কিন্তু সেখানেই পুলিশের সদস্যদের উপর তারা একরকম বাধা দেওয়ার চেষ্টা করে এবং এই চেষ্টা করার ফলে মূলত তারা আইনের শাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে বলে পুলিশের সদস্যরা জানিয়েছে। তাদের এই ধরনের কার্যকলাপে দেশের মানুষ তাদের প্রতি
প্রতি অতিষ্ঠ হয়ে গেছে। দেশের জনগণ মনে করেছিল যে আসলে বিষয়গুলো যেভাবে ঘটবে সেভাবে হচ্ছে না। পুরো বিষয়গুলি তারা উল্টে দেওয়ার চেষ্টা করছে। বিএনপির এই রাহাজানি সন্ত্রাসী কর্মকাণ্ডের মধ্য দিয়ে দেশের জনগণ তাদের উপর আর আস্থা রাখতে পারবে না, এমনটাই মনে করা হচ্ছে এবং সবাইকে যার যার জায়গা থেকে বিএনপির এই কর্মকাণ্ডের ব্যাপারে সতর্ক করা হয়েছে। তারা যদি আইনের শাসন না মেনে চলে তাহলে দেশে কিভাবে আইন শৃঙ্খলার উন্নতি হবে? যে অপরাধ করবে তাদেরকে অবশ্যই পুলিশ ধরবে, কিন্তু তারা যদি এভাবে বাধা প্রদান করে সেটি দেশের জনগণের জন্যই খুব বড় ধরনের সমস্যা ক্রিয়েট করতে পারে, এমনটাই মনে করা হচ্ছে।